আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক, পৃথিবীর কোনো কিছুই যেমন থেমে থাকে না, তেমনি থেমে নেই আমরাও। আপনাদের স্বাগত একুশে টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান একুশের চোখে। প্রোটেক্টর উডেন্ডোর একুশের চোখে আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা। লেখাপড়া শেষে জ্ঞানের আলো ছড়ানোর কথা ছিল যাদের, অজ্ঞতার অন্ধকার অকালেই কেড়ে নিল তাদের জীবন। প্রিয় দর্শক, বলছি গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় প্রাণ হারানো ফারাজ আয়াজ হোসেন ও অবিন্তা কবিরের কথা। তারা জানতেও পারল না কি অপরাধ ছিল তাদের, আর ঝলমলে হাসিতে পৃথিবী জয় করার আগেই কালো মেঘে ঢেকে গেল ইশরাত আকন্দ নীলার জীবন। আলো ঝলমলে দিন, সবুজ প্রকৃতি আর প্রাণবন্ত হাসি সাথে নিয়েই এই পৃথিবী জয় করতে চেয়েছিলেন ইশরাত আকন্দ নীলা। এই মিউজিক ভিডিওর মডেল হয়ে নীলা সে কথাই যেন বলতে চেয়েছিলেন। গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় নিষিদ্ধ জেএমবি জঙ্গিদের বুলেট আর ছোড়ার আঘাত কেড়ে নেয় নীলার জীবন। তাতে কি রাজনীতি সচেতন মানুষ হিসেবে নিরন্তর প্রেরণার উৎস হয়ে বেঁচে থাকবেন নীলা? তার নির্মম মৃত্যুর পর আবেগতাড়িত স্বজনরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এভাবেই স্মরণ করছেন তাকে। যারা মেরেছে শুধুমাত্র আমার বন্ধু ইশরাতকে না, 9 জন আরো নারীকে মেরেছে, যারা নিরীহ মানুষকে এইভাবে কতল করে গুলি করে মারতে পারে, কারা এরা? মেধাবী নীলা পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে। মানব সম্পদ বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠা পেলেও শিল্প সংগঠক হিসেবেও পরিচিতি ছিল তার। নীলার মতো দৃষ্টির সীমানার ওপারে চলে গেছেন যুক্তরাষ্ট্রের আটলান্টার ইমরি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারাজ আয়াজ হোসেন ও অবিন্তা কবির। গত 19 মে গ্রীষ্মের ছুটিতে বাড়িতে আসেন ফারাজ, আর 27 জুন দেশে এসেছিলেন অবিন্তা। উজ্জ্বল এই মুখগুলোর সাথে ধর্মভিত্তিক জঙ্গিদের কি বিরোধ ছিল? আইন শৃঙ্খলা বাহিনী বলছে তথাকথিত খেলাফতপন্থীরা আন্তর্জাতিক অঙ্গনে সারা জায়গাতেই হত্যা করে তাদের। দর্শক, আজ আমরা কথা বলছি গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা বিষয়ে। আর এই বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে নানা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন আমাদের রিপোর্টার দীপু সারোয়ার। আমরা সেই অভিজ্ঞতা কিছুটা শুনব। দীপু, এই ঘটনা যখন প্রথম ছড়িয়ে পড়লো, এর ব্যাপকতা বুঝতে যখন সময় লাগলো, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম কর্মীরা সবাই এসে হাজির হয়েছেন, তখন তাৎক্ষণিক যে রেসপন্সটা সেটা কীরকম ছিল, কী প্রতিক্রিয়া ছিল শুরুতেই? আসলে আপনি জানেন যে যখন হচ্ছে যে পুলিশ প্রথম ধাক্কায় যখন এই হোলি আর্টিজানে যায় যে কি ধরনের ঘটনা ঘটেছে সেটি বোঝার জন্য প্রথম ধাক্কাতেই যখন তারা প্রচণ্ড আক্রমণের শিকার হয়, তখন তারা আসলে বুঝতে পারে যে এর ভেতরে যারা আছে তারা আসলে মানে ভয়াবহ কোনো কিছুর প্রস্তুতি নিয়েই সেখানে রয়েছে। এই 2 জন পুলিশ সদস্য নিহত হওয়ার মধ্য দিয়ে এবং প্রায় 30 জন পুলিশের সদস্য আহত হওয়ার মধ্য দিয়ে আসলে তারা পরবর্তী কৌশল নির্ধারণ করে। এবং আপনি জানেন যে রাত ভরই আসলে সেখানে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব এবং নৌ কমান্ডোরাও সেখানে গিয়েছিলেন। সকালবেলায় সেখানে সেনাবাহিনীর সদস্যরা যান এবং সকালে সেই অভিযানের মধ্য দিয়েই মূলত এর সমাপ্তি ঘটে। আসলে যে সমাপ্তি প্রথম ধাক্কায় আমার যতটুকু মনে হয়েছে যে প্রথম ধাক্কায় আসলে পুলিশ বুঝে উঠতে পারেনি ঘটনার ভয়াবহতা আসলে কি পর্যায়ের। ছোট্ট করে জানতে চাইব, একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনার ভূমিকাটা তখন আপনার কাছে কি হয়েছিল? আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে রক্তিম, আমার মোটেও দ্বিধা নেই যে এই ধরনের রিপোর্ট
নিউজ কাভার করার কোনো অভিজ্ঞতাই আসলে আমার ছিল না বা অন্যদেরও আসলে ছিল না। সবাই আসলে কিং কর্তব্য বিমূঢ় ছিল। এবং আপনি জানেন যে আমাদের দেশে বিদেশি নাগরিকদের জিম্মি করা হয়েছে, আমাদের দেশের মানুষও সেখানে ছিল। আসলে আমরা কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না আসলে কি কখন কি ঘটবে, কি হতে পারে। কিছু বুঝে ওঠার আগেই মৃত্যুকূপে পরিণত হয় হোলি আর্টিজান রেস্তোরাঁ। নারকীয় উল্লাসে হত্যাযজ্ঞে মেতে ওঠে জঙ্গিরা। তাদের বুলেট ছোড়ার আঘাতে নিস্তব্ধ হয়ে যায় 20টি প্রাণ। আর সন্ত্রাসীদের প্রতিহত করতে গিয়ে নিহত হন 2 পুলিশ কর্মকর্তা। ডেডলাইন 1 জুলাই। স্থান রাজধানীর অভিজাত এলাকা গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁ। সময় রাত 8:45। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল সবকিছু। প্রত্যক্ষদর্শীদের মতে হঠাৎই একদল সশস্ত্র তরুণ রেস্তোরাঁয় প্রবেশ করে সকলকেই জিম্মি করে। গুলি করতেছে, আল্লাহ আকবার বলতেছে, তো পরে ওরা গ্রেনেড মারা শুরু করছে। 4 জন মতো ছিল। মাত্র 8 ঘন্টার তাণ্ডবে হত্যা করে 17 বিদেশি নাগরিক সহ 20 জনকে। কিছুক্ষণের মধ্যেই ইরাক সিরিয়ায় সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট IS এর দায় স্বীকার করে বিবৃতি দেয়। পরে দেখা যায় জিম্মিকারীরা এদেশেরই নাগরিক এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠন JMBর সদস্য। আর বেশ কয়েক মাস ধরেই পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল তারা। আমাদের অনেকেই আছে যারা আইএসের সাথে সরাসরি সংযুক্ত না, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে তারা তাদেরকে সমর্থন করে। আমাদের জঙ্গিত্ব হচ্ছে আমাদের দেশের আভ্যন্তরীণ রাজনীতি প্রভাবিত করার জন্যই বেশি সক্রিয় থাকে। কোনো জায়গায় আমরা দেখেছি বমের সাথে মার্কার দিয়ে লেখা হয়েছে IS, সেটি ফুটে গেলে সেখানে IS এর শব্দটা থাকার কথা না। কোনো একটা সংগঠিত গোষ্ঠী বা যারা এই ধরনের মতাদর্শ চর্চা করেন তাদের পরিকল্পিত চেষ্টা। ঘটনার পরপরই পোশাকি পুলিশ, র্যাব, সোয়াত, গোয়েন্দা পুলিশ, আনসার ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলের প্রায় 4 কিলোমিটার এলাকা ঘিরে ফেলে। জিম্মি সংকটের অবসান ঘটাতে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান 2 পুলিশ কর্মকর্তা। এরপর রাতভর দফায় দফায় অভিযানের প্রস্তুতি নিয়েও পরিবেশ প্রতিবেশের কারণে পিছিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে নৌ কমান্ডোরাও ঘটনাস্থলে পৌঁছান, সতর্ক অবস্থান নেন গুলশান লেক ধরে। সকাল 7:30টার দিকে সেনা কমান্ডোরা উদ্ধার অভিযানে যোগ দেন। 7:40 দিকে সামরিক কমান্ডো দল চূড়ান্ত অভিযান শুরু করে। নৌ কমান্ডো, সোয়াত, পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরাও এ অভিযানে অংশ নেয়। মাত্র 13 মিনিটের অভিযানে পরাস্ত হয় জঙ্গিরা। 45 মিনিটের মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণের ঘোষণা আসে। এ সময় সেনাবাহিনী ও নৌবাহিনী প্রধানরাও উপস্থিত ছিলেন। পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। অভিযানে 13 জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হই। হোলি আর্টিজান হামলায় নিহত হয় 17 বিদেশি সহ 20 জন। আর ঘটনার পরপরই জিম্মি সংকট অবসানে অভিযান চালানোর সময় পুলিশের 2 সদস্য নিহত ও 30 সদস্য আহত হন। এছাড়া আনসার বাহিনীর 1 সদস্য, 1 গাড়ি চালকও আহত হন। এ সময় কমান্ডো অভিযানের সময় সন্দেহভাজন 1 জন সহ নিহত হয় 6 জঙ্গি। আর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সন্দেহভাজন আরও 1 জঙ্গি। অভিযানের সময় 13 জন জিম্মি সহ বিভিন্ন সময় উদ্ধার হয় 32 জিম্মি। কমান্ডো অভিযানের সময় জঙ্গিদের ব্যবহার করা 5টি 9mm পিস্তল, 3টি AK-22 সেমি অটোমেটিক রাইফেল, 13টি ম্যাগাজিন, 127 রাউন্ড তাজা গুলি, 2টি ছোরা, 1টি চাকু, হ্যান্ড গ্রেনেডের 9টি সেফটি পিন ও প্রায় 200 রাউন্ড গুলির খোসা উদ্ধার হয়। প্রোটেক্টর উডেন্ডোর 21-এর চোখে ছোট্ট একটা বিরতি। আপনাদের চোখ থাকুক 21-এর চোখে।
বিরতির পর আবারও ফিরে এলাম প্রোটেক্টর উডেন্ডোর ২১-এর চোখে। হোলি আর্টিজান রেস্তোরাঁয় সেদিন নিহতদের মধ্যে ৩ বাংলাদেশি ছাড়াও ছিল ৯ ইতালিয়ান, ৭ জাপানি ও ১ ভারতীয়। বন্ধু প্রতিম এসব দেশের সঙ্গে বাংলাদেশের রয়েছে নিবিড় অর্থনৈতিক সম্পর্ক। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, এই হত্যাকাণ্ডের মাধ্যমে জঙ্গিরা কি বার্তা দিতে চেয়েছে ওইসব দেশসহ বিশ্বকে। হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় ৩ বাংলাদেশির সাথে ৯ ইতালিয়ান, ৭ জাপানিজ ও ১ ভারতীয়কে হত্যা করে জঙ্গিরা। কোপের আঘাত পাইছি ম্যাক্সিমাম ৭ জনের বডিতে আমরা গুলির চিহ্ন পাইছি, আর প্রত্যেকটা গুলি আমরা মাথা থেকে পাইছি। কিছু আছে গুলিও ছিল, আবার কোপের আঘাতও ছিল, আর ২-১জন হেড ইনজুরির জন্য মারা গেছে। বিশ্বের অন্যতম অর্থনৈতিক পরাশক্তি জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। দেশটিতে দক্ষ অদক্ষ শ্রমিক হিসেবে কর্মরত রয়েছে ১,১৪,০০০ বাংলাদেশি। এদের বেশিরভাগই আবার অবৈধভাবে অবস্থান করছেন সেখানে, কিন্তু জাপান সরকার এ নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি কখনো। ইউরোপের অন্যতম অর্থনৈতিক পরাশক্তি ইতালি। দেশটিতে রয়েছে বৈধ অবৈধ মিলিয়ে ১ লাখের উপর বাংলাদেশি। আর এই অভিবাসীদের পাঠানো অর্থে দেশের অনেক পরিবার সচ্ছলতার মুখ দেখছে। এছাড়াও এদেশে গার্মেন্ট সহ বিভিন্ন খাতে প্রচুর পরিমাণে ইতালীয় বিনিয়োগ আছে। ভারত বাংলাদেশের বৃহৎ প্রতিবেশী। বাংলাদেশের চারদিকেই দেশটির সমুদ্র, স্থল ও নদী সীমান্ত। উদীয়মান পরাশক্তি হিসেবে দেশটি ইতোমধ্যেই বিশ্ব দরবারে তার অবস্থান সুসংহত করেছে। বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদারও ভারত। বাংলাদেশের সাথে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এমন দেশের নাগরিকদের হত্যার মধ্য দিয়ে জঙ্গিরা আসলে কি জানান দিতে চেয়েছে? তারা কি ভেবে দেখেছে তাদের নির্মমতার কারণে ওই সব দেশে বসবাসরত বাঙালিদের কত প্রশ্নেরই না জবাব দিতে হচ্ছে? তাদের যারা জঙ্গি তৎপরতায় টেনে এনেছে, তাদের উদ্দেশ্য কি? তারা কি ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার দেশ বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের লাগাম টেনে ধরতে চান? আর বিদেশি নাগরিক হত্যা করে কি জঙ্গিরা বাংলাদেশে তথাকথিত খেলাফত প্রতিষ্ঠা করতে পারবে? শান্তির ধর্ম ইসলামের সাথে কি এই জঙ্গিদের ন্যূনতম কোনো সম্পর্ক রয়েছে? এসব প্রশ্নেরই জবাব দিয়েছেন এই ইসলামী চিন্তাবিদ। মুসলমানদের বিভিন্ন আকীদা বিশ্বাস নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলা এবং পরিণামে সমাজের শান্তি বিঘ্নিত করা, সেটি তাদের দ্বারা হয়ে আসছে। যে উগ্রবাদী ব্যাখ্যা তারা দিচ্ছে ইসলামের, এতে উগ্রপন্থার অনুসারীদেরই ফায়দা হচ্ছে। প্রোটেক্টর উডেন্ডোর ২১-এর চোখে ছোট্ট একটা বিরতি। আপনাদের চোখ থাকুক ২১-এর চোখে। বিরতির পর আবারও ফিরে এলাম প্রোটেক্টর উডেন্ডোর ২১-এর চোখে। গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজা করিমকে নিয়ে চলছে আলোচনা সমালোচনা। হিজবুত তাহরিরের সাথে সংশ্লিষ্টতার কারণে চাকুরিচ্যুত এই শিক্ষকের সঙ্গে জঙ্গি নিবরাসের আগে থেকেই পরিচয় থাকার তথ্য মিলেছে। এছাড়া জিম্মি সংকটের সময় তার কিছু ছবিও জন্ম দিয়েছে আলোচনা সমালোচনার। জিম্মি সংকট অবসানে কমান্ডোদের অভিযানে ৬ জন নিহত হলেও পরে চিকিৎসাধীন অবস্থায় আরও এক সন্দেহভাজন জঙ্গির মৃত্যু হয়। সবার শরীরে আমরা গুলির আঘাত পাইছি। ৩ জন জঙ্গি, তাদের গায়ে আমরা বোম ব্লাস্টের আঘাত পেয়েছি। এর মধ্যে একজনের হাতের কবজি উড়ে গেছে, আরেকজনের বাম হাতের বাহু জ্বলে গেছে, আরেকজনের মুখমণ্ডল উড়ে গেছে আর কি। এই নিহতদের মধ্যে ৩ জন উচ্চবিত্ত ও ২ জন নিম্নবিত্ত পরিবারের সন্তান।
আর দুজন হোলি আর্টিজান রেস্তোরাঁর বাবুর্চি বলে দাবি তাদের পরিবারের। লাশগুলো দেখার পর আমি নিজেও অ্যাস্টোনিশড হয়ে গেছি। 20টা মানুষকে মারাটা এটা হচ্ছে কি একটা টোটালি একটা অমানবিক। কিন্তু ওরা গুলি করছে, গুলির পাশাপাশি ওরা অনেকগুলা কূপ মারছে। এই ঘটনা ঘটানোর আগে ওরা মানে শক্তিবদ্ধ কোনো কিছু খাইছে সন্দেহ হচ্ছে। কমান্ডো অভিযানে নিহত জঙ্গি রোহান ইবনে ইমতিয়াজ উচ্চবিত্ত পরিবারের সন্তান। লালমাটিয়ায় বাসা তার। দুই ভাই বোনের মধ্যে বড় রোহান স্কলাস্টিকা থেকে A-লেভেল শেষ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়ত। গত 30শে ডিসেম্বর থেকে আমার ছেলে নিখোঁজ। 4 জানুয়ারি আমি চিঠি করি, অনুরোধ করব আপনাদের মাধ্যমে প্রশাসনকে ওই এস্টাবলিশ পরিবারের ছেলেগুলোকে খুঁজে বের করতে, তা নাহলে আরও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে তার ইয়াত্তা নেই। নিহত মীর সামে মোবাশ্বের কোচিংয়ে যাওয়ার কথা বলে বনানীর বাসা থেকে বের হয়েছিল গত 29 ফেব্রুয়ারি। স্কলাস্টিকা স্কুল থেকে O-লেভেল পাশ করা মোবাশ্বের A-লেভেলের ছাত্র ছিল। অস্ট্রেলিয়া ভিত্তিক মোনাশ বিশ্ববিদ্যালয়ের মালয়েশিয়া ক্যাম্পাসের ছাত্র ছিল জঙ্গি নিব্রাস ইসলাম। কমান্ডো অভিযানে নিহত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্রের বাবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী। 2015 সালের অক্টোবরে মালয়েশিয়া থেকে দেশে আসেন নিব্রাস। নিখোঁজ হন চলতি বছরের 3 ফেব্রুয়ারি। নিহত খায়রুল ইসলাম পায়েলের গ্রামের বাড়ি বগুড়ার কুষ্টিয়া গ্রামে। স্থানীয় একটি মাদ্রাসা থেকে দাখিল পাস খায়রুল দিনমজুর বাবার সন্তান। পরিবারের দাবি 9 মাস ধরে নিখোঁজ ছিল খায়রুল। খায়রুলের মতো নিহত আরেক জঙ্গি শফিকুল ইসলাম উজ্জ্বলের বাড়িও বগুড়ায়। ধুনটের কৈগাড়ি গ্রামের উজ্জ্বল বিএ পাশ করার পর আশুলিয়ার একটি স্কুলে শিক্ষকতা করত। 6 মাস আগে শেষবারের মতো গ্রামের বাড়ি যায় সে। নিহত সাইফুল ইসলাম চৌকিদার 1 যুগেরও বেশি সময় জার্মান কাটিয়ে 1 বছর আগে দেশে ফেরেন বলে জানায় তার পরিবারের সদস্যরা। দেশে ফিরেই আর্টিজান রেস্তোরাঁয় বাবুর্চি হিসেবে চাকরি নেয় সে। তবে সাইফুল জার্মান থাকার দাবি করলেও এর সপক্ষে কখনো কোনো প্রমাণ পায়নি তার পরিবার। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের কলুকাঠি গ্রামে। আর 8 জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাকির হোসেন শাওন। পুলিশ তাকে সন্দেহভাজন জঙ্গি দাবি করলেও পরিবারের দাবি আর্টিজান রেস্তোরাঁর বাবুর্চি ছিলেন শাওন। হোলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র তাহমিদ খানের জড়িত থাকা না থাকা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের সাথে জড়িত থাকার অভিযোগে 2012 সালের জুন মাসে চাকুরিচ্যুত হন হাসনাত করিম। জঙ্গি নিব্রাসের সাথে আগে থেকেই পরিচয় ছিল তার। হত্যাকাণ্ডের সময় হাসনাত করিমকে রেস্তোরাঁর দোতলার বারান্দায় সিগারেট ফুঁকতে দেখা যায়। এছাড়াও তাকে রাইফেল হাতে এক জঙ্গির পাশে দাঁড়িয়ে হাত নেড়ে কথা বলতে দেখা গেছে। জিম্মি সংকট অবসানের সময় বের হয়ে আসতেও দেখা যায় হাসনাত ও তার পরিবারের সদস্যদের। আর তাহমিদ খান ঘটনার দিন দুপুরেই কানাডা থেকে ঢাকা আসেন। খাবার কিনতে গিয়েই জিম্মি হন তাহমিদ। পরিবারের পক্ষ থেকে এমন দাবি করা হয়। হোলি আর্টিজান ট্র্যাজেডির ঘটনায় 4 জুলাই গুলশান থানায় পুলিশবাদী মামলা হয়েছে। এতে কমান্ডো অভিযানে নিহত 6 জনকেই আসামি করা হয়েছে। ঘটনাস্থলের আলামত সংগ্রহ এবং সার্বিক দিক বিবেচনায় নিয়ে চলছে মামলার তদন্ত। এখন আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে, কেন জঙ্গি হলো, জঙ্গিকে প্রশিক্ষণ মদত কারা দিল, কিভাবে প্রস্তুতি নিল, তাদেরকে আইন আমলে নিয়ে আসা। গুলশানে যারা হামলা চালিয়েছে তারাও এ দেশেরই সন্তান। আবহমান বাংলার সংস্কৃতি, ভ্রাতৃত্ববোধ, পারিবারিক আর সামাজিক বন্ধনের ঐতিহ্য ভুলে কেনই বা এসব তরুণ হয়ে উঠল ভয়ঙ্কর রক্ত পিপাসু? সেই প্রশ্নের উত্তর হয়তো খোঁজা শুরু করতে হবে পরিবার থেকেই। প্রিয় দর্শক, এই ব্যাপারে বিস্তারিত থাকবে 21-এর চোখের পরবর্তী পর্বে। দর্শক, যেতে হবে, যাবার আগে জানিয়ে রাখতে চাই, যে কোনো বিষয়ে অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানাতে পারেন। আমরা তুলে আনব আপনার দেয়া তথ্যের একেবারে ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন 21এর চোখ @21-tv.com এই ঠিকানায়। কথা বলতে পারেন 0197-2121-221 এই নম্বরে। সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই
একুশের চোখের কাজ। চোখ রাখুন একুশের চোখে।